ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশ আজ মেঘাচ্ছন্ন। কেবল প্রাকৃতিক কারণেই নয়, রাজনৈতিক উত্তাপেরও ঘনঘটা। ক্যাম্পাসের বাতাসে তীব্র স্লোগানের প্রতিধ্বনি। ভিসির বাসভবনের সামনে জমায়েত হয়েছেন একদল বিক্ষুব্ধ ছাত্র। তাদের কণ্ঠে আগুন ছড়ছে, ধ্বনিত হচ্ছে এক নতুন উপাধি, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তীব্র কণ্ঠের জন্ম দিয়েছে। সাদিক কায়েম জানেন কি নীলক্ষেতের নায়ক আপনি? জানেন নাকি সাদিক কায়েম জানেন নাকি নীলক্ষেতের ভিপি আপনি? এই স্লোগান আপাত দৃষ্টিতে কৌতুকপূর্ণ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক গুরুতর অভিযোগ, যা ডাকসু নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্কে জন্ম দিয়েছে। যদিও এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা হাতে গোনা, একেবারে মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী প্রথম সারিতে দাঁড়িয়েছিলেন, তবুও ধারণা করা হচ্ছে এই ছোট্ট স্ফুলিঙ্গই দাবানলে রূপ নিতে পারে। ছাত্রদল, বাকশাস এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ধীরে ধীরে এই মিছিলে যোগ দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাদের সকলের অভিযোগের তীর সরাসরি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজউদ্দিন খান এবং তার প্রশাসনের দিকে। কিন্তু কি সেই অভিযোগ, যা এই ক্ষুদ্র প্রতিবাদকে একটি বৃহত্তর আন্দোলনে রূপান্তর করার ক্ষমতা রাখে? অভিযোগটি হল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটের ব্যালট পেপার নাকি নীলক্ষেতের মতো একটি সাধারণ স্থান থেকে ছাপানো হয়েছে। নীলক্ষেত, যা ফটোকপি ও অফসেট প্রিন্টিংয়ের জন্য পরিচিত, সেখানকার একটি সাধারণ প্রেস থেকে গুরুত্বপূর্ণ নির্বাচনের ব্যালট ছাপানো হয়েছে। এই দাবিটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে। এই বিস্ফোরক অভিযোগের ঢেউ শুধু ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। নিউজ 24 এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে। তাদের সেই প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, এই ঘটনাটি অবশ্যই সত্যি। এরকম বোমা ফাটানো খবর, যা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তাদের দাবি, ব্যালট পেপার নীলক্ষেতে নয়, বরং সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে অত্যন্ত উন্নত মানের একটি ছাপাখানায় তৈরি হয়েছে। এই দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী দাবি ঘটনার আড়ালে একটি গভীর রহস্যের ইঙ্গিত দেয়। কোনটা সত্য, কে মিথ্যা বলছে? এই প্রশ্নগুলোই এখন সকলের মনে ঘুরপাক খাচ্ছে। নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিনও এই বিতর্কে মুখ খুলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে মেশিনটির কথা বলা হচ্ছে সেটি কোনোভাবেই গাউসুল আজম মার্কেটে থাকার কথা না। তার ভাষ্যমতে, এমন উন্নত এবং বিশেষায়িত মেশিন শুধুমাত্র একটি নির্দিষ্ট কোম্পানির কাছেই রয়েছে, যা এটিকে একটি বিরল ও নিয়ন্ত্রিত সরঞ্জাম হিসেবে চিহ্নিত করে। তার এই মন্তব্য কর্তৃপক্ষের দাবির সপক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে, যা নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগকে আরও প্রশ্নবিদ্ধ করে। কিন্তু এখানেই শেষ না। ধরে নেওয়া যাক, প্রেসের মালিক যেখান থেকে ব্যালট ছাপিয়েছেন তাতে কি আদৌ ভোটের ফলাফল কারচুপির সুযোগ থাকে? এই প্রশ্নটি আরও গভীর অনুসন্ধান দাবি করে। আসলে ব্যালট কোথায় ছাপানো হয়েছে তার চেয়ে ইম্পর্টেন্ট হল ভোট গ্রহণ প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল। ডাকসু নির্বাচনের দিন সকালে প্রতিটি ভোট কেন্দ্রে মিডিয়ার সরাসরি উপস্থিতিতে এবং প্রত্যেক প্রার্থীর এজেন্টদের সামনে খালি ব্যালট বক্সগুলো উন্মুক্ত করে দেখানো হয়েছে। সারা দেশের মানুষ দেখতে পাচ্ছিল যে বক্সগুলো সম্পূর্ণরূপে খালি ছিল, কোনো পূর্ব নির্ধারিত ব্যালট তাতে ছিল না। শুধু তাই না, ডাকসু নির্বাচনে ছাত্রদল সহ অন্যান্য প্রায় কোনো প্রধান ছাত্র সংগঠনই ভোট বর্জন করেনি। তাদের পক্ষ থেকে নিয়োগকৃত এজেন্টরা পুরো নির্বাচনী কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন। এই বিতর্কের আরও একটা গুরুত্বপূর্ণ দিক হল, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সিংহভাগ শিক্ষকই ছিলেন বিএনপিপন্থী। এছাড়াও বামপন্থী একাধিক শিক্ষকও এই নির্বাচনের সাথে সরাসরি যুক্ত ছিলেন। সবচেয়ে বড় বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থী সেদিন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে ছিলেন। তারা ব্যালট পেপারে ভোট দিয়েছেন। তাদেরকে চোখে পড়েনি যে ব্যালটগুলো আগে থেকে দাগানো ছিল কিনা। যদি এমন গুরুতর কোনো ঘটনা বা অনিয়ম ঘটতই, তবে এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর মধ্যে অবশ্যই কোনো না কোনো ঝামেলা আসত। আরও বিস্ময়কর ঘটনা হল, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্জঙ্গা তার এক বান্ধবীর বরাতে মিথ্যা অভিযোগ দিয়েছিলেন যে ব্যালট আগে থেকেই দাগানো ছিল। কিন্তু সে মিথ্যাচার বেশি দিন ধোপে টেকেনি। প্রকাশিত সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে কিভাবে তিনি নিজে ব্যালটে ক্রস চিহ্ন দিয়ে সেটা নিয়ে মিথ্যাচার করেছেন, যা তার দাবির অসারতা প্রমাণ করে। এই ঘটনা একটা নির্বাচিত প্রক্রিয়ার মিথ্যা তথ্য জনমনে বিভ্রান্ত সৃষ্টির একটা নির্লজ্জ উদাহরণ। তবুও ডাকসুতে হারার এতদিন পরেও এই অব্যাহত মিথ্যাচার ও প্রোপাগণ্ড থামছেই না। ছাত্রদল কি বামেরা যারা এই নির্বাচনে পরাজিত হয়েছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থী দেওয়া ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করেছে। তাদের এই প্রত্যাখ্যানের পেছনে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে, যা স্পষ্ট। একটি সাধারণ ছাত্র সংসদ নির্বাচনে এরা পরাজয় মেনে নিতে পারছে না। তাহলে ভবিষ্যতে যখন জাতীয় সংসদ নির্বাচনে হারবে, তখন তারা সেটা কিভাবে মেনে নেবে? তাদের এই আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধের অভাবকেই নির্দেশ করে। একটি সহজ উপমা দেওয়া যাক।
আমরা যখন ওএমআর শিটে পরীক্ষা দিই তখন কি কোনো পরীক্ষার্থী বোর্ডকে জিজ্ঞেস করে যে ওই ওএমআর শিট কোথা থেকে ছাপানো হয়েছে? বোর্ড তো এই ধরনের ছাপার কাজ চেঞ্জারের মাধ্যমে নির্দিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানকে দেয়। তারা কোথা থেকে ছাপায় সেটা তো তাদের বিষয়। একজন পরীক্ষার্থী হিসেবে আমাদের মূল উদ্বেগ থাকে ওই ওএমআর শিটটি থেকে আগে পূরণ করা আছে কিনা সেটা দেখার। কে কোথা থেকে ছাপালো সে কি আদৌ কোনো গুরুত্বপূর্ণ বিষয়? একইভাবে ভোট দেওয়ার সময় কি আমরা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করি যে ব্যালট পেপার আপনারা কোথা থেকে ছাপিয়েছেন? কি আজব ঘটনা! এ ধরনের প্রশ্নগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। নিউজ 24 আন্দাজের উপর ঢিল ছুটছে, সেটার দরুন জবাব দিয়েছেন মেয়র ইশরাকের বাংলা ভিশন টিভির অনুসন্ধানী সাংবাদিক কেফায়েত শাকিল। তিনি নিজের অভিজ্ঞতার আলোকে একটি বিস্তৃত পরীক্ষায় জানিয়েছেন। শাকিল লিখেছেন যে একটি টিভি চ্যানেল নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। একই বিষয়ে অনুসন্ধান শুরু করেছিলেন তারাও, কিন্তু যখন তারা বিতর্কমুক্ত একটি নির্ভুল প্রতিবেদনের জন্য অনেক প্রশ্নের জবাব খুঁজছিলেন তখনই নিউজ 24 এর রিপোর্টটি প্রকাশিত হয়। শাকিল তার লেখায় নিউজ 24 এর রিপোর্টের অনুসন্ধানী চরিত্র নিয়ে প্রশ্ন করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে অনুসন্ধানী সাংবাদিকতায় অভিজ্ঞরা এই রিপোর্টের মান নিয়ে মন্তব্য করবেন। তবে একজন ক্ষুদ্র সাংবাদিক হিসেবে শাকিল এই রিপোর্টে অনেকগুলো অসঙ্গতি দেখেছেন। তার মতে এটি একরকম বিভ্রান্তি তৈরির মতো একটি রিপোর্ট মনে হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করতে গিয়ে শুরুতেই যা ভেবেছেন তা হলো ব্যালট কোথা থেকে কতটি ছাপা হলো তার ভিত্তিতে ভোট নিয়ে প্রশ্ন তোলার কোনো প্রমাণ দাঁড়ায় না। আবার কেন্দ্রে যদি কোনো অনিয়ম না থাকে তাহলে হাজার নয় লাখো বাড়তি ব্যালট ছাপালেও কোনো সমস্যা নেই। তাই তারা চেয়েছেন অনুসন্ধানটা ভোট কেন্দ্র থেকে শুরু করতে। শাকিল বলেছেন, ভোটের দিন সকালে প্রতিটি কেন্দ্রে মিডিয়া এবং সব দলের এজেন্টদের উপস্থিতি ব্যালট ও বক্স ওপেন করেছিলেন নির্বাচন কর্মকর্তারা। তারপর ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত প্রতিটি কেন্দ্রে দলগুলোর এজেন্টরা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতারাও। শাকিল স্বীকার করেছেন যে এটা হয়তো তাদের নিজস্ব কৌশল ছিল, কিন্তু তারা যে অংশটি প্রকাশ করেছেন সেখানেও অনেক অসঙ্গতি দৃশ্যমান। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কাকে কাজ দিয়েছে, কতটি ব্যালটের জন্য দিয়েছে, কোথায় ছাপার নির্দেশ দিয়েছে, এর যথাযথ কাগজ বা প্রমাণ দেখানো বাধ্যতামূলক ছিল, কিন্তু তারা সেটা না দেখিয়ে কেবল জানতে পেরেছি মর্মে তথ্য দিয়েছে। একটি অনুসন্ধানী প্রতিবেদন কি কেবল জানতে পেরেছির ভিত্তিতে হতে পারে? তা নিয়েও প্রশ্ন উঠছে। আনজা কর্পোরেশনের কথা বলা হয়েছে, কিন্তু আনজা কর্পোরেশন যে কাজ পেয়েছে তাতে কোনো ডকুমেন্টও দেখানো হয়নি। সবচেয়ে বড় অসঙ্গতি হলো পুরো রিপোর্টটা মুখের কথার উপর ভিত্তি করে করা হয়েছে। মক্কা পেপার বা জালাল প্রিন্টার তাদেরকে যেই কাজে দিক না কেন কার্যাদেশ বা লেনদেনের রসিদ থাকার কথা সেটা প্রদর্শন করতে পারত, কিন্তু সেগুলো কিছু না করে দুই দোকানের লোকজনকে মুখে জিজ্ঞেস করেই সংশ্লিষ্ট রিপোর্টার দায় সেরেছেন। মাত্র দুজনের মুখের কথার ভিত্তিতে তিনি ৮,০০০-এর গড়মিল দেখিয়ে ফেলেছেন। কিন্তু তারা মুখে যেটা বলেছেন তারই বা প্রমাণ কি? সে তো ৪ বলতে ভুলেও ৮ বলতে পারে, অথচ তাদের কাছ থেকে কাজ সংক্রান্ত কাগজে কলমে দলিল নেওয়ার বা দেখার কোনো সুযোগই ছিল না। শাকিলের মতে এই রিপোর্টটা ভোটকে নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো রিপোর্টই হয়নি। এটা নিয়ে সর্বোচ্চ ব্যালট পেপার সাপ্লায়ারের সততা নিয়ে প্রশ্ন তোলা যায়, কিন্তু সেটাও তো কাগজে কলমে প্রমাণ করা যায়নি। যদি এই রিপোর্টে নীলক্ষেতে ব্যালট ছাপানোর অকাট্য প্রমাণ মিলত, তবু সেটা দিয়ে ভোটকে সরাসরি প্রশ্ন তোলা একেবারেই সম্ভব না। এটা যাই না। ভোট নিয়ে প্রশ্ন তুলতে হলে বাড়তি ছাপানো ব্যালট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গ্রহণ করেছে কিনা, সত্যি বাড়তি গ্রহণ করে থাকলে কাস্ট ভোটের সংখ্যা এবং অবশিষ্ট ব্যালটের মধ্যে গড়মিল স্পষ্ট করতে হবে। সেখানে অবশ্যই অনুসন্ধানের মাধ্যমে আগাতে হবে। ভালোভাবে প্রতিবেদনটি করলে হয়তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারত, যার জন্য প্রয়োজন ছিল যথেষ্ট সময় নেওয়া এবং সম্ভাব্য সকল প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া। কিন্তু এখন একটি টেলিভিশনে অসম্পূর্ণ প্রতিবেদন হয়ে যাওয়ায় অন্যদের জন্য ভেতরের ছোকার দ্বারা সংকুচিত হয়ে গেল, যা অত্যন্ত দুঃখজনক। মূল ঘটনা হলো ডাকসু নির্বাচনে শিবির ফুল প্যানেলে জয়ী হওয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনের মাঠে বিএনপির একরকম মানসিক পরাজয় হয়ে বসে আছে। যদি ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে তাহলে এটি প্রতিষ্ঠিত হয়ে যাবে যে জামায়াতের কাছে বিএনপি হেরে গেছে। আর এই ভয় থেকেই ছাত্রদল, বাকশাস, বামেরা অর্থাৎ যারা এই নির্বাচনে পরাজিত হয়েছে সেই হাক পার্টিরা এখন ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই আসলে উঠে পড়ে লেগেছে। তারা ডাকসু এবং ভিসির বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছে। এই আন্দোলনের লাভ হবে একটাই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আরেকটা লাভ আছে, কিন্তু এর জন্য একটু কঠিন পথ পাড়ি দিতে হবে। লাভটা হলো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে এলাকায় এলাকায় গণপ্রতিরোধ গড়ে উঠবে। গণ অভ্যুত্থান তার চূড়ান্ত পরিণতি বিপ্লবের দিকে আগাবে এর মধ্য দিয়ে। সেই বিপ্লবের জন্যই হয়তো প্রস্তুতি নিতে হবে গণতন্ত্রকামী মানুষদের। হোক না ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চূড়ান্ত বিপ্লব। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এমন সব রহস্যময় ও চাঞ্চল্যকর খবর জানতে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।